কলকাতার দুর্গাপূজার ঐতিহ্য আর তার যে অবিশ্বাস্য বিবর্তন, আসুন আজ সেটা নিয়ে একটু গভীরে যাই। মানে একদম শুরুর সময় থেকে কিভাবে এটা আজকের এই বিশ্বমঞ্চে একটা বিরাট সাংস্কৃতিক মহোৎসবে পরিণত হলো, সেই যাত্রাটা দেখব আমরা কিছু তথ্যের ভিত্তিতে। শুরুতে কিন্তু ব্যাপারটা বেশ অন্যরকম ছিল, অনেকটা ব্যক্তিগত আর অভিজাত স্তরে, তাই না? হ্যাঁ, একদম। যেমন ধরুন সাবর্ণ রায় চৌধুরী পরিবার, ওদের কথা তো আমরা জানি। হ্যাঁ, অনেক পুরনো। ১৬১০ সাল বারিশার বাড়িতে তাদের পুজো শুরু হয়। ভাবা যায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে। অন্যতম প্রাচীন বলে মনে করা হয়। আবার ধরুন ১৭৫৭ সাল পলাশের যুদ্ধের ঠিক পরপরই। হ্যাঁ, রাজা নবকৃষ্ণদেব। ঠিক, শোভাবাজর রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব বেশ জাঁকজমক করে পুজো করলেন। শোনা যায় ব্রিটিশদের সম্মান জানাতে নাকি। হ্যাঁ, ওরকম একটা কথাও শোনা যায়। এটা শুধু ধর্মীয় উৎসব হিসেবে শুরু হয়নি, এর একটা সামাজিক রাজনৈতিক দিকও কিন্তু শুরু থেকেই ছিল। ঠিক, ওই সময়ের পুজোগুলো ছিল মূলত বনেদি বাড়ি চৌহদ্দিতেই সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করলো। দেওয়াল টপকে রাস্তায় নেমে এলো উৎসবটা, তাই তো? একদম। বিশেষ করে বিংশ শতাব্দীর শুরুতে এই বারোয়ারি পুজোর ধারণাটা বেশ জনপ্রিয় হতে শুরু করে। বারোয়ারি ১২ জন বন্ধু বা ইয়ার মেলে চাঁদা তুলে পুজো। হ্যাঁ, সেখান থেকেই শব্দটা এসছে বলে মনে করা হয়। পরে এটাই আরও বড় আকারে সার্বজনীন পুজোর রূপ নেয়, যেখানে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ থাকে। এই বদলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উৎসবটা সত্যি সবার হয়ে উঠল। যেমন ১৯১০ সালের ওই পুজোটা। হ্যাঁ, ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার পুজো, ওটাকে কলকাতার প্রথম বারোয়ারি পুজো হিসেবে ধরা হয়। বেশ, এই সর্বজনীন হওয়ার পাশাপাশি উৎসবের চরিত্রে আরেকটা বড় বদল এলো, এর অর্থনৈতিক দিকটায়। অবশ্যই ৮০ দশক থেকে যেন একটা নতুন মোড়। হ্যাঁ, কর্পোরেট স্পন্সরশিপ, মিডিয়ার প্রচার, এগুলোর ভূমিকা হঠাৎ করে বেশ বড় হয়ে উঠল। একদম। আর এই কর্পোরেট জগতের প্রবেশ কিন্তু উৎসবের সৃজনশীলতা আর প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে গেল। সেই পুরস্কারগুলোর কথা বলছেন তো? হ্যাঁ, ১৯৮৫ সালে যেমন এশিয়ান পেইন্টস শারদ সম্মান শুরু হলো। তারপর তো পুজো কমিটিগুলোর মধ্যে থিম, সজ্জা নিয়ে একটা সুস্থ প্রতিযোগিতা শুরু হলো। পরে ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মান এলো। ঠিক, এই ধারাকে আরও এগিয়ে নিয়ে গেল সেটা। এর ফলে পুজোর জাঁকজমক আর বাজেট দুটোই বাড়তে লাগলো হু হু করে। আর সেই বাজেট বৃদ্ধির পরিমাণটা তো এখন কি বলবো, চমকে দেওয়ার মতো। ২০১২ সালের একটা হিসাবেই দেখলাম কলকাতায় প্রায় ৩,৫৭৭টা পুজোয় ১২৩ কোটি টাকার বেশি খরচ হয়েছিল। ভাবুন একবার, ২০১২ সালে। এখন তো সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শোনা যায় শহরে নাকি ২০০র বেশি পুজোর বাজেট ১ কোটি টাকা ছাড়িয়ে যায়। হ্যাঁ, এরকমটাই শোনা যায়। কিছু প্যান্ডেল দেখলে তো সত্যিই মনে হয় যেন কোনো বলিউড সিনেমার সেট। বিশাল ব্যাপার। খরচের প্রতিযোগিতা, এই জাঁকজমক, এটা কি উৎসবের মূল যে ভাব, আধ্যাত্মিক বা সামাজিক দিকটা, সেটাকে কিছুটা হলেও ছাপিয়ে যাচ্ছে না? প্রশ্নটা খুবই সঙ্গত। দেখুন, একদিকে যেমন এই বাজেট বৃদ্ধি শিল্পী, কারিগর অগণিত মানুষের কর্মসংস্থানের একটা বড় জায়গা তৈরি করেছে। হ্যাঁ, একটা অস্থায়ী অর্থনীতি তৈরি হয়। ঠিক, কলকাতাকে একটা অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করে সময়টায়। কিন্তু অন্যদিকে মূল আধ্যাত্মিক বা সামাজিক মেলবন্ধনের দিকটা হয়তো কিছুটা প্রতিযোগিতার আড়ালে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তবে শিল্পকলার যে অসাধারণ প্রকাশের মাধ্যমে ঘটছে, সেটাও তো অস্বীকার করা যায় না। সত্যি তাই। দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় আচার নয়, এ যেন শিল্প আর সংস্কৃতির এক চলমান প্রদর্শনী। একদম। পুজোর মাসখানেক আগে থেকে কুমারটুলিতে যান, ওই যে গঙ্গার মাটি দিয়ে প্রতিমা গড়ার প্রস্তুতি। উফ, সে এক অভিজ্ঞতা। তারপর মহালয়ার ভোরে চক্ষুদান, প্রতিমার চোখ আঁকা সে মুহূর্তটা, পুরো প্রক্রিয়াটার মধ্যেই একটা অদ্ভুত শৈল্পিক ব্যাপার আছে। আর আধুনিক পুজো মানেই তো এখন থিম ভিত্তিক প্যান্ডেল। কি নেই সেখানে? মিশরীয় পিরামিড, ভ্যাটিকান সিটি। সাম্প্রতিক কোনো ঘটনা, পরিবেশ সচেতনতার বার্তা, রিসাইকেল করা জিনিস দিয়ে তৈরি স্থাপত্য, ভাবনার শেষ নেই। প্রতিমার ধরনেও তো অনেক বদল এসেছে, তাই না? হ্যাঁ, সাবেকি একচালার প্রতিমা তো আছেই, তার পাশাপাশি বিমূর্ত আর্ট ফর্ম বা পরিবেশ বান্ধব প্রতিমাও তৈরি করছেন শিল্পীরা। তবে এর সঙ্গেই মিশে আছে আমাদের লোক ঐতিহ্য,
ওই ঢাকের বোল, ধুনুচি নাচের সেই উন্মাদনা, আলপনার নকশা, এগুলো কিন্তু হারায়নি। এই আধুনিকতার মধ্যেও শিকড়টা রয়ে গেছে। একদম। আর এই যে এত বড় একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, এর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াটাও তো একটা বিরাট ব্যাপার। অবশ্যই। 2021 সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এটা তো শুধু কলকাতার নয়, গোটা দেশের জন্যই একটা বিরাট সম্মান। নিঃসন্দেহে একে ধর্ম, শিল্প এবং নানা সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনের এক অনন্য উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে বিশ্বজুড়ে। আর এই উৎসবের আবেদন কিন্তু শুধু কলকাতাতেই আটকে নেই। না, একদমই না। লন্ডন, নিউ জার্সি থেকে শুরু করে বিশ্বের যেখানেই বাঙালি কমিউনিটি ছড়িয়ে আছে, সেখানেই খুব ধুমধাম করে দুর্গাপুজো হয়। নিজেদের সংস্কৃতি, নিজেদের পরিচয়ের সঙ্গে জুড়ে থাকার একটা উপায়ও বটে। ঠিক। আর ভরের মাঠে মানে কলকাতায় 2016 সাল থেকে রেড রোডে দুর্গাপূজা কার্নিভালের আয়োজন শুরু হয়েছে। ও হ্যাঁ, সেটাও তো একটা দারুণ উদ্যোগ। সেরা কিছু পুজোর প্রতিমা আর মণ্ডপের অংশ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়, সেটাও একটা দেখার মতো জিনিস। সব মিলে দেখলে দুর্গাপূজা তো শুধু একটা 5 দিনের উৎসব নয়, এটা যেন কলকাতার আত্মা, তার হৃৎস্পন্দন। এই সময়টায় পুরো শহরটা যেন একটা জীবন্ত আর্ট গ্যালারি হয়ে ওঠে, বাহ। যেখানে ঐতিহ্য আর আধুনিকতা, ভক্তি আর কল্পনা সব মিলেমিশে একাকার। ঠিক। অনেকের কাছে এটা বাড়ি ফেরা, বন্ধুদের সাথে দেখা হওয়া, আত্মীয়দের সঙ্গে মিলিত হওয়া, একটা সম্মিলিত আনন্দের উদযাপন। একদম তাই। তবে এখানেই হয়তো একটা গভীর ভাবনার জায়গা তৈরি হয়, তাই না? কি রকম? এই যে বিপুল বাণিজ্যিক প্রসার, থিমের এই চমক, বিশ্বায়ন, এই সব কিছুর পরেও বা এই সব কিছুর মধ্যে দিয়ে দুর্গাপূজা কিভাবে তার মূল ঐতিহ্যগত, সামাজিক এবং আধ্যাত্মিক তাৎপর্যকে ধরে রাখতে পারছে বা আদৌ পারছে কিনা? এটা একটা বড় প্রশ্ন। কিভাবে এই আধুনিকতার মোড়কেও উৎসবটা আজও লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস আর আবেগের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এই যে সন্তুলন, এই ব্যালেন্সটা, এটাই হয়তো এর সবচেয়ে আকর্ষণীয় দিক। সত্যি ভাববার বিষয়।